দিন-রাত প্রকৃতির নিয়ম। নিয়মকে সামনে রেখেই দিন কাটলে রাত হবে, আবার রাতের পর দিন হবে। এতটুকু অবশ্যই স্বাভাবিক। তবু এই সামান্য স্বাভাবিকতা হঠাৎ হঠাৎ কারো জীবনে অস্বাভাবিকতার বন্যা নিয়ে আসে। আজকে কারো খাতায় তন্নির নাম। মোটেই আজকের রাতটা তার জন্য স্বাভাবিক না, কিছুটা অসামান্য বটে। তন্নি সেই বিকেল থেকে কাঁপছে ঠক ঠক করে। সবাই চলে যাওয়ার পর থেকে নূরজাহান আরো হাজারখানেক কথা বলে গেছেন। মেয়েটা এক প্রকার অস্বস্তি, লজ্জায় আর ভয় মিশে যাচ্ছে। এখানে সে একা, কেবল একা। রাত বোধহয় তখন 10টার উপরে। জানালাটা খোলা ঘরের। তন্নি চুপচাপ বিছানার মাঝখানে বসে আছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি। সবকিছু নীরব, খা খা করছে। বাড়ির পেছনে ত্রিনয়ের ব্যালকনির থেকে একটু দূরে একটা ডোবা, ময়লা পানি, বিশাল বড় বড় কচুরিপানার গাছ, কচু গাছ, হেলেঞ্চার ঝোপ। তন্নি বিকেলে দেখেছিল সেখান থেকে ঝিঁঝি পোকার আওয়াজ আসছে। তাছাড়া বাকি সব নিস্তব্ধ, পাতালপুরীর ন্যায়। তখন দরজার দিকে মৃদু শব্দ হলো। সেই আওয়াজে ঘোমটার নিচে তন্নি আরেকবার কেঁপে উঠল। খটখট শব্দ তুলে এগিয়ে এলো ত্রিনয়। বুক সমান ঘোমটা টেনে বসেছে। মেয়েটার গরম লাগে না? ত্রিনয় বিছানার কাছে দাঁড়িয়ে হাতঘড়ি খুলতে খুলতে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো। গরম লাগছে না? তন্নি মাথা দোলালো। অর্থাৎ গরম লাগছে। ত্রিনয় আবারও বলল। তাহলে ঘোমটা দিয়েছো কেন, তাও এত বড় করে? তন্নি পড়েছে মহা মুশকিলে। সে জবাব দিল না অনেকক্ষণ। তারপর আস্তে করে জিজ্ঞেস করলো। তোমাকে আমি তুমি করে ডাকি? প্রশ্ন শুনে ত্রিনয় ভ্রু কুঁচকায়। আসলেই এটা পাগল। সে বিছানায় হেলে দুলে বসলো। খাটটা নড়ে উঠল একটু। তন্নি আর একটু গুটিয়ে গেল। ডাকবে, সমস্যা কি? তুমি অলরেডি আমাকে তুমি বলেই ডেকেছো। তন্নি কতক্ষণ মনে করার চেষ্টা করলো, তারপর বিফল হলো। বলল। কখন? গাড়িতে। সে আরেকটু সময় চুপচাপ থাকলো। হঠাৎ করেই ত্রিনয়কে দেখতে মন চাইছে। লোকটা এখনো তার ঘুমটা সরাচ্ছে না কেন? কথা খুঁজে না পেয়ে সে আবার বলল। শিলা বলেছিল আপনি ডাকে সম্মান বেশি। ত্রিনয় ওকে সময় নিয়ে বোঝায়। সম্মান ডাকে না, সম্মান বোঝা যায় আচর রিপিট সম্মান ডাকে না, সম্মান বোঝা যায় আচার আচরণে। তুমি আমাকে তুমি বলেছো মানে অসম্মান করেছো না, অসম্মান করেছো না। এটা তোমার কমফোর্টেবল ম্যাটার। এসব নিয়ে কখনো ভাববে না। সম্মান মন থেকে আসে। কাছের মানুষকেই সহজে তুমি বলা যায়, বুঝেছো? তন্নি ভীষণ খুশি হলো। তার বর বুঝতার আছে। খুব সুন্দর কয়েকটা কথায় ওর সমস্ত অস্বস্তি শুষে নিল কেমন। কিন্তু কথা বলল না। আঁচলের তলায় তার মুখের প্রতিক্রিয়া তিনয় বুঝল না। সে একটা বালিশ পিঠের পেছনে ঠেকিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিল। তন্নিকে আদেশ করল। ঘুমটা তোলো। তন্নি বোকা বনে গেল। বউয়ের ঘোমটা তো স্বামী তুলবে, জানে না নাকি? ও বলল। জুই বলল আমার ঘোমটা নাকি তুমি তুলবে। ত্রিনয় সোজা হলো সাথে সাথে। ও, আমাকে তুলতে হবে? ওকে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে হাঁটুতে ভর করে দুহাতে শাড়ি ধরে উপরে তুলল। তন্নির ফর্সা মুখটা উন্মুক্ত হলো। সে তাকালো দুটো চোখে। মুগ্ধতায় লেপ্টে এলো দুজনের চোখ মুখ। ত্রিনয় একটা ভ্রু উঁচু করল। তারপর তন্নি লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতে চাইল। এর আগেই দুটো শক্ত হাতের অঞ্জলি পুটে ভর্তি হলো তার গাল দুটো। ত্রিনয় আঁকড়ে ধরেছে। ঠোঁট দুটো গোল হয়েছে। তন্নি চোখ বড় বড় করে তাকিয়ে তাকে আরেকটু কাঁপিয়ে দেওয়ার তাগিদে ত্রিনয়ের মুখটা এগিয়ে এলো। উষ্ণ ওষ্ঠধয় এসে বসলো তার মসৃণ টান টান লাবণ্যময় কপালখানায়। ভীষণ সময় নিয়ে তন্নির চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। হাতগুলো বিছানার চাদর খামচে ধরে। সেখানেই ত্রিনয় আরেকটা চুমু দিল শব্দহীন। তন্নি শব্দ করে কেঁদে উঠল। ত্রিনয় সরে এলো, কিন্তু হাতটা সরালো না। বদ্ধ চোখের পাতায় তাকিয়ে রইল কতক্ষণ। শুভ্র গাল বেয়ে আরো খানিক সময় ঝর্ণার মতো অশ্রু ঝরল। তারপর সে জিজ্ঞেস করল। বউ, কাঁদো কেন? তন্নি চোখ মেলল।
অমন ফোলা চোখ নিয়েই ভেজা গালে আবদার করল। তোমাকে একটু জড়িয়ে ধরি। ত্রিনয় নিজেই টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। তন্নি পিঠের পাঞ্জাবি আঁকড়ে ধরে চুপ হয়ে গেল, আর কাঁদল না। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে লোকটার বাহুবন্দিনীতে। কি সুন্দর ঘ্রাণ, চওড়া বুক পিঠ। তারপর কতক্ষণ সে চুপচাপ মাথা এলিয়ে রাখল। ত্রিনয় ওর মাথায় থুতনি রেখেছে। এবার বলো, কাঁদলে কেন? তন্নি আস্তে আস্তে ঠোঁট উল্টে বলল, বাড়ির কথা মনে পড়ছিল। আমার এখানে দম বন্ধ লাগছে। ত্রিনয় জিজ্ঞেস করলো। বাইরে যাব? তন্নি মাথা নাড়ালো। না, এতক্ষণ খারাপ লাগছিল। তুমি আসার পর থেকে ভালো লাগছে। দাদু বলেছে স্বামীর মতো আপন কেউ নেই। ত্রিনয় একটু শব্দহীন হাসলো, মাথা থেকে থুতনি সরিয়ে জিজ্ঞেস করলো পুনরায়। এভাবেই থাকবে? তন্নি প্রথম প্রথম লজ্জা পেল, নিজেকে হাতের বেষ্টনীতে আবিষ্কার করে আরেকটু গুটিয়ে গেল। ভুলে গিয়েছিল সে সরে এলো। ত্রিনয় বিছানার বোর্ডে হেলান দিয়ে একটা বালিশ রাখলো কোলের উপর। দেখলো তন্নি মুখ ঘুরিয়ে রেখেছে, একটু একটু হাসছেও। এই হাসিকেই কি তবে মেয়েদের লজ্জা বলে? এত অপরূপ দেখতে মেয়েদের লজ্জা পাওয়ার দৃশ্য থেকে আবেদনময় চিত্র বোধহয় ভূখণ্ডে নেই। অপার্থিব মনোমুগ্ধকর, অথচ পুরুষ তাকায় শুধু দেহে। ত্রিনয় সেসব ভাবনা বাদ দিয়ে বলল। সোজা ঠিকঠাক হয়ে বসো। তন্নি নড়ে চড়ে বসলো, কথা বলল না। লাইটটা নিভে গেছে কতক্ষণ হলো। ঘরে সবুজ রঙের ড্রিম লাইট জ্বলছে মিটিমিটি। ত্রিনয় জিজ্ঞেস করলো। তোমার কোনো শখ নেই? তন্নি প্রথমে বুঝিল না, তারপর জবাব দিল। আছে। কি? তন্নি এগিয়ে তাকালো হেসে হেসে। বাগান করা। ত্রিনয় কিছুটা বোকা বনে গেল। হোয়াট? এটা একটা শখ হলো? তন্নি অনাগ্রহী ভীষণ, কথায় কথায় ইংরেজি বলে। সাহেব কোথাকার, সে উত্তর দিল। আরে ধুর, কিসের শখ? ছোট থেকেই এটা লিখেছি, তাই এটাই বললাম। লিখেছো বলতে? তুমি তো দেখি কিছুই বোঝো না। স্কুলে আমরা প্যারাগ্রাফ লিখতাম। ইটস ফেভারিট হবি। তখন লিখতাম মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার পড়ার ঘরের সামনে একটা বাগান আছে, সেখানে আমি ফুল গাছ লাগিয়েছি। প্রতিদিন সেখানে কাজ করি। আবার কয়েকটা শাক সবজি গাছও আছে। আম্মু সেগুলো দিয়ে সুস্বাদু খাবার বানায়। তন্নি কথার মধ্যেই হেসে উঠল। আদতে আমার কোনো পড়ার ঘর নেই, বাগান তো দূর। বাপ জীবনে একটা গাছ লাগালে মরে ভূত হয়ে যেত। ত্রিনয় বুকে হাত ভাঁজ করে রেখেছে, চোখ মুখ তার অসহায় ভীষণ। মেয়েটা কি বোকা? ও জিজ্ঞেস করলো। তোমাকে আমি রচনা জিজ্ঞেস করেছি? তন্নির হাসি হাসি মুখটা বদলে গেল। শুনেছিলাম তুমি শিক্ষিত, তাই ভাবলাম। তাই ভাবলে আমি তোমাকে এখানে পড়ালেখা জিজ্ঞেস করেছি? তাহলে? ত্রিনয় একটা লম্বা শ্বাস ছাড়ল, তন্নির পেছনেও একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিল। তারপর আস্তে ধীরে বলল। শখ মানে ইচ্ছে, মনোবাসনা। মেয়েদের বিয়ের পর অনেক শখ থাকে, ইচ্ছে থাকে, বিয়ে ছাড়াও থাকে, যেগুলো সে পূরণ করতে পারে না। যেমন ঘোরাঘুরি, পড়ালেখা, সংসার, আরো অনেক কিছু আছে। তোমার তেমন কোনো অপূর্ণ শখ আছে? থাকলে আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। তন্নি আশ্চর্য হচ্ছে, বাসর ঘরে কেউ এসব জিজ্ঞেস করে? ওকে আরো জনে জনে গোপনীয় কথা বলে গেছে। উনি এমন অদ্ভুত কেন? বিয়ে হয়েছে, সংসার করবে, এখানে শখ জিনিসটা এলো কোথা থেকে? সে উত্তর দিল। কোনো শখ নেই, আমি শখ বুঝি না। যখন বুঝবে তখন বলে দিও। তন্নি মাথা নাড়ে। আচ্ছা। ত্রিনয় আরেকবার প্রশ্ন করল। বাসর রাত নিয়েও নাকি মেয়েদের অনেক ইচ্ছে থাকে? আজকে তো চাঁদ নেই, কাঁধে মাথা রেখে আকাশ দেখবে, ছাদে যাবে নাকি হাঁটতে? তন্নির মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বাসরাতে বর বউ বাইরে থাকবে কেন? সে বোকা কণ্ঠে শুধালো। বিয়ের বছর জিন ভূত বেশি থাকে, বাইরে যেতে হবে না। লোকে দেখলে কি বলবে? ত্রিনয় কিছু বলল না। কিছু কিছু দুর্লভ মুহূর্তের আনন্দ এমনিতে বোঝা যায় না, সচক্ষে দেখতে হয়। সে বলল।
আমার ঘরে তো চাঁদ আছে, বাইরে যেদিন পূর্ণিমা উঠবে সেই দিন তোমাকে নিয়ে চাঁদ দেখব। তন্নি নিজের দিকে আঙুল তাক করে। আমি চাঁদ? হুম, আমার চাঁদ। চাঁদের গায়ে যে অতগুলো দাগ। তোমার গায়ে লাগতে দেব না। তন্নি ভীষণ খুশি হয়ে চুপচাপ বসে পড়ল। ত্রিনয়কে ডিঙিয়ে পেছনে জানালার দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। বড়রা যা বলেছে সব ভুল। ওরা তন্নিকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। তার বর তো ভীষণ ভালো। সে কথা বলল না। ত্রিনয়ও আর কিছু বলল না। সামনে তন্নি বসে আছে। তার শরীরটা ঘেমে যাচ্ছে হঠাৎ। হালকা আলোয় মুখটা স্পষ্ট দৃশ্যমান। সে চোখ বুজে নিল। আরেকবার তাকালে দৃষ্টি গিয়ে আছড়ে পড়ল মেয়েটার রাঙা ঠোঁটে। ত্রিনয় আর ভাবল না, এগিয়ে গেল। তন্নি হুট করে তাকালো। ত্রিনয় পিঠের বালিশটা এক হাতে ঠিক করে সেই হাতটা তন্নির মাথার পেছনে রেখে হাতের তালুতেই ওকে শুয়ে দিল। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা তন্নির উপর নেমে আসতে দেখেই সে কেঁপে উঠল। হাত পা থরথর করছে। অজানা লাবুডুবু বুকের আনাচে কানাচে। 2 মিনিট লোকটার উষ্ণ নিঃশ্বাস ওর মুখের উপর আছড়ে পড়ল। তন্নি মুখটার দিকে তাকিয়ে একটু স্বাভাবিক হলো। তবে ওর স্বাভাবিকতা টিকল না বেশিক্ষণ। ত্রিনয় আর একটু ঝুঁকে এসে গালে হাত রেখে বুলিয়ে দিল এবং সাথে সাথে নিজের ঠোঁট ওর ঠোঁটে চেপে ধরল। প্রথমবারের মতো এত ঘনিষ্ঠ ছোঁয়ায় আর ঠোঁটের স্পর্শে তন্নি নিজের শাড়ি দুহাতে খামচে ধরল। চোখগুলো ঠাটিয়ে বন্ধ করে নিল। দম আটকে রাখলো। আর কিছুক্ষণ এভাবে চললে ওর নিঃশ্বাস আটকে মরে যাবে। ত্রিনয় ঠোঁটটা ঠোঁট থেকে সরিয়ে গলার খাঁচে গেঁথে দিল। মাথার পেছনের হাতটা পিঠের নিচে দিয়ে অপর হাতটা কোমরে রাখলো। তন্নির শরীর তখনও থরথর করছে। ঠোঁট মুক্তি পাওয়াতে সে শ্বাস ছাড়ল। ত্রিনয় বুঝতে পেরে হাসল। এভাবে কাঁপে না, ভয় পেও না, করবো না কিছু। তন্নি জিজ্ঞেস করলো, তুমি এভাবে শ্বাস ফেলছো কেন? এমনি, তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও। ও কথা বলার সময় দাড়ির সংস্পর্শে ওর দম আটকানো অনুভূতি হলো। ত্রিনয় বোধহয় ঘুমিয়েছে। তন্নি দিশেহারা হয়ে নিজের হাতটাতেই দাঁত বসিয়ে দিল। ভালোও লাগছে, আবার ছুটে যেতেও মন চাইছে। ভীষণ জ্বালাতো। ফজরের আজান পড়ছে চারদিকে। তন্নির ঘুম ছুটে গেছে। দাদি বলেছে সকাল সকাল গোসল করবি, কিন্তু সে গোসল করবে কেন? গোসলের মতো কিছু হয়নি তো। তন্নি আধো আধো চোখ খুলল। ত্রিনয়ের হাত দুটো ওকে জড়িয়ে রেখেছে, একটা পা ওর শরীরের ওপর। তন্নি মনে করতে পারে না রাতে ঘুমানোর সময় ত্রিনয় ওর বুকের ওপর ছিল। এভাবে আষ্টে পৃষ্ঠে ধরল কখন? তন্নি নড়ে চড়ে উঠল। ত্রিনয় বিরক্ত হচ্ছে। তন্নি কানের কাছে মুখ নিয়ে বলল, ছাড়ো। এই, ত্রিনয় সেভাবেই চোখ কুঁচকে ওর দিকে তাকালো। ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো। এত সকালে কোথায় যাবে? তন্নি চমকে উঠল। মারাত্মক কণ্ঠস্বর। সে কথা খুঁজে পেল না। কিভাবে জিজ্ঞেস করবে? আচ্ছা থাক, নিজের বরকে জিজ্ঞেস করলে তো ক্ষতি নেই। সে মিনমিন করে বলল, দাদু বলেছিল সকাল সকাল উঠে গোসল করবি। এখন যাই। ত্রিনয়ের কপালে ভাঁজ অনেকগুলো। তন্নি লক্ষ্য করল প্রথম দিনের মতো হাজারটা বিরক্তি নিজের রূপে ফিরে আসছে। ত্রিনয় আরেকটু চেপে ধরল ওকে। কেন গোসল করতে হয় সেটা বলেনি? তন্নি চুপ হয়ে গেল। হাতের চাপে দম আটকে যাচ্ছে। মনে মনে হাজারটা কথা আসছে। জিভ নিষ্পিস করছে ভীষণ। ও চুপচাপ থাকতে পারে না। ত্রিনয় তাকে ছেড়ে দিল। তন্নি শাড়ি ঠিক করে উঠে বসলো। দিনের আলো ছড়িয়ে পড়ছে। ঘরটা একটু একটু করে আলোকিত হচ্ছে। সেই আলোকিত আলোয় গালে হাত দিয়ে তন্নি ত্রিনয়কে দেখল। কত সুন্দর ঘুমানোর ভঙ্গিমা, কি সুন্দর স্নিগ্ধ চেহারা। তন্নির মাথায় ভূত চাপলো। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে এসে ত্রিনয়ের দিকে ঝুঁকে পড়ল। খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে পরপর শব্দ করে একটা চুমু খেলো। ভেবেছিল ত্রিনয় জেগে উঠবে আর ও দৌড়ে পালাবে। ত্রিনয় উঠল না। সে মনমরা হয়ে পিছু ফিরে গেল। ত্রিনয় বুঝতে পেরে চোখ বন্ধ রেখেই হাসলো একটু। মনে মনে ঘোষণা করলো, এত সুন্দর অপার্থিব একটা সকালের জন্য হলেও ছেলেদের বিয়ে করা উচিত। তন্নি সময় নিয়ে গোসল করলো। 2-3 দিন ধরে শান্তিমতো গোসল করা যাচ্ছে না। কি মহা মুশকিল কাণ্ড। তারপর কোনো রকম শাড়ি পরলো 2 ঘন্টা লাগিয়ে।
সকাল হয়ে গেছে, বাইরে বোধহয় সবাই জেগে উঠেছে। ত্রিনয় ঘুমোচ্ছে নাকি সজাগ সে বুঝতে পারল না। তন্নি গিয়ে দরজা খুলল। পেছন থেকে ওকে কেউ জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছ? তন্নি হকচকিয়ে উঠল। বোধগম্য হতেই শান্ত হয়ে উত্তর দিল। বাইরে, বাড়ির বাইরে না, রান্নাঘরে। ত্রিনয় বালিশে মুখ গুজে দিল। ওকে আদেশ করলো। মাথায় কাপড় দিয়ে যাও। তন্নি মেনে নিল। তারপর চুপচাপ এগিয়ে গেল সিঁড়ির দিকে। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। তন্নির শব্দ অনুসরণ করে সেদিকেই গেল। রোজিনা রান্নাবান্নার আয়োজন করছেন। তন্নি কি করবে কি বলবে কিছু খুঁজে পেল না। তাকে দেখতে পেয়ে রোজিনা নিজেই বললেন। উঠেছো তুমি? বাইরে এলে কেন? ঘরে যাও। তন্নি আস্তে করে জিজ্ঞেস করলো। আমিও তোমাকে সাহায্য করি। রান্না বান্না পারো? একটু একটু। রোজিনা হেসে দিলেন। ওনার হাসি দেখে তন্নি বুঝল তার শাশুড়ি আম্মা ভীষণ ভালো বোধহয়। তিনি বললেন। তাহলে আটা মাখো, এরা সবাই সকালে পরোটা খায়। তন্নি চুপচাপ কাজ করতে লাগলো। মনটা খুঁতখুত করছে তার। সে শেষমেশ জিজ্ঞেস করলো। আম্মা, আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা না? রোজিনা জিজ্ঞেস করলেন। বাড়ির কথা মনে পড়েছে? বোকা মেয়ে, যাবেই তো। আজকে তোমাদের নাইর তো। তন্নি আর কথা বলল না। সে মনে মনে ভীষণ খুশি হয়েছে। একে একে সবাই হাজির হলো ডাইনিং টেবিলে। রোজিনা তন্নিকে বললেন। ত্রিনয়কে ডাক দাও গিয়ে, উঠুক। খাবে না? তন্নি মেনে নিল। এখানে তার ভালো লাগছে না। ঘরে যেতে মন চাচ্ছে। জুই, জাবা, রোজিনা ওর শ্বশুর কারোর প্রতি তেমন টান আসছে না যতটুকু ত্রিনয়ের প্রতি এসেছে। নূরজাহান বলেছিলেন একটা রাত গেলেই বুঝবি। তন্নি বুঝেছে। ওদের সবার সাথে কথা বলতে কিছুটা অস্বস্তি এখন হচ্ছে। সময় হলে অবশ্য কেটে যাবে সেটা। সে চুপচাপ ঘরে এলো। তারপর ঝাড়া দিয়ে মাথার ঘুমটা ফেলে দিল। কি গরম পড়েছে! এত গরমে কেউ মাথায় কাপড় দেয়, অসহ্য। পরপর সে বিছানায় তাকালো। ত্রিনয় তখনও ঘুমোচ্ছে। তন্নি আশ্চর্য হলো। এত বেলা পর্যন্ত ঘুমায়? উনি না শিক্ষক? সময়ানুবর্তিতা নেই? তন্নি এগিয়ে গেল। বলে ডাক দেবে, সে ইতস্তত করলো। শুনছো? এই, ত্রিনয় বালিশ থেকে মুখ তুলল। সমস্যা কি তোমার? ঘুমাতে দিচ্ছ না? সকাল হয়ে গেছে। ত্রিনয় কপালের ভাঁজ সমেত উঠে বসলো। তন্নি একপাশে দাঁড়ালো জায়গা দিয়ে। ত্রিনয় বসলো পা ঝুলিয়ে। তন্নি তখন বিছানায় তাকিয়ে আছে। ফোনটা ওর মনোযোগ কেড়েছে। স্মার্টফোন সে দেখেছে, কিন্তু ব্যবহার পদ্ধতি জানে না। ত্রিনয় ওকে দেখালো। তারপর ফোনটা হাতে নিল। তন্নি হকচকিয়ে গেল। বুঝে ফেলেছে। ত্রিনয় ফোনটা দেখিয়ে জিজ্ঞেস করলো। বিয়ের ছবি দেখবে? তন্নি খুশি হয়ে গেল। ফোনটা লক খোলার আগে পর্যন্ত উকি দিয়ে দেখল। ত্রিনয় গ্যালারি ওপেন করেছে। সে তাকালো পাশে। তারপর বলল। বসো এখানে। হাত দিয়ে নিজের পাশটা দেখালো সে। তন্নি গুটিয়ে শুটিয়ে বসলো, খুবই সামান্য দূরত্ব রেখে। ব্লাউজ পেটিকোটের ফাঁকে বাম কোমরের কিছুটা জায়গা উন্মুক্ত। সেকেন্ডের ব্যবধানে তন্নি টের পেল একটা হাত সেখানে স্পর্শ করছে। ত্রিনয়কে টেনে নিজের কাছাকাছি নিয়ে গেল। নরম ত্বকে খড়খড়ে হাতের ছোঁয়ায় তন্নি জমে গেল। পায়ের পাতা শিরশির করে উঠল তখন যখন সেখানে রাখা হাতের আঙুলগুলো নড়াচড়া শুরু করলো। চলবে। ত্রিনয়ের ঘরে সবুজ ড্রিম লাইট জ্বলছিল, তাই ইহা একটি গ্রিন রোমান্টিক পর্ব, ডার্ক রোমান্সের চেয়েও বেশি। তন্নির সময় নিয়ে সাজগোজ করে তৈরি হলো। তার এত আনন্দ লাগছে যা বলার বাইরে। মনে হচ্ছে এক যুগ পর বাপের বাড়িতে যাচ্ছে সে। এত খারাপ লাগছে বাড়ির জন্য। সে একটা লাল শাড়ি পরে, চোখে কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে হাতে গয়না। নতুন নাকফুলটায় তাকে ভীষণ সুন্দর লাগছে। কেমন বউ বউ রব শরীরে। ত্রিনয় নিচে গেছে। তন্নির জন্যই বোধহয় অপেক্ষা করছে। আয়নায় তাকিয়ে থাকতে থাকতেই ত্রিনয় ঘরে এলো। তন্নির কাল রাত থেকে সরাসরি লোকটাকে দেখলে লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। সে চুল আঁচড়াতে আঁচড়াতে ডান পাশে তাকালো। ত্রিনয় বিছানায় বসে ঘড়ি পড়ছে হাতে। ভুলে গিয়েছিল বোধহয়।
সেও তখন তাকালো। তন্নি আরও একবার থতমত খায়। আগের মতোই চাহনি চোখের, মুখটা পুরো প্যাঁচার মতো। ওর দিকে বেহায়ের মতো আরও কতক্ষণ চেয়ে রইল। তন্নি পুনরায় নূরজাহানের কথা স্মরণ করলো। ছেলেটার দৃষ্টি ভালো না, ওর দিকে কিভাবে যেন একটা তাকায়। তন্নি শেষমেশ মাথায় ঘোমটা টানলো কপাল পর্যন্ত, ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। কেমন লাগছে? ত্রিনয় বিছানায় বহু কষ্টে বসে থেকে মতামত দিল। সুন্দর লাগছে, নতুন বইয়ের মতো। তন্নি আবারও মুখ ঘুরিয়ে হাসল। ত্রিনয় টের পেল এই তো ওর মরণ, এখানেই তো লুকিয়ে তার সর্বসমগ্র। দুজনে বের হওয়ার পর গাড়িতে বসলে নূরজাহান কল দিলেন। ত্রিনয় ওকে দিয়ে দিল ফোনটা। নূরজাহান জিজ্ঞেস করলেন, তোরা আসবি কখন? তন্নি উত্তর দিল, আমরা গাড়িতে আছি, বেশিক্ষণ লাগবে না। ওরা এলো ঠিকঠাক 20 মিনিট পর। বাড়িতে হইচই শুরু হলো। আসমা মইনুল ত্রিনয়কে ঘরে তুললেন। তন্নি গিয়ে একে একে সবাইকে জড়িয়ে ধরল। তার ভীষণ আনন্দ হচ্ছে। সে কতক্ষণ ঘুরে ঘুরে বাড়িটা দেখল, দেয়ালগুলো ছুঁয়ে দিল। ওরা তন্নির ভীষণ আপন। ছোট থেকে এই ইট পাথরের বাড়িটা তার অতীব পছন্দের ছিল। কত সহস্র স্মৃতি জড়িয়ে। একদিনেই কি সব ভোলা যায়? যায় না। হাঁটতে হাঁটতে তন্নি টের পেল বাড়ির মাটিটুকুর স্পর্শটা পর্যন্ত আলাদা। এমন মাটি কোথাও নেই, এমন মাটির অপূর্ব মিশেল গন্ধ পৃথিবীর কোথাও নেই। বিয়ের পর মেয়েরা কেবল প্রিয় মানুষ ছেড়ে যাবার দুঃখে কাঁদে না, তাদের হাজারটা দুঃখের একটা হলো পরিচিত জায়গা ছেড়ে যাওয়া। একটা কমফোর্ট জোন হারিয়ে ফেলার ভয়েও তারা কাঁদে। পাখির মতো উঠতে পারার সুখ হারিয়ে ফেলার ভয়ে তারা কাঁদে। চিরায়ত অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার ভয়ে তারা কাঁদে। বউয়ের বাড়ির সবাই খোঁজ পেয়ে বরকে দেখতে এলো। শুনেছে তন্নির জামাই খুব সুন্দর। ত্রিনয় বসেছে ঘরের মাঝখানে। তন্নি কিছুটা দূরে বসে বসে আঙুর খাচ্ছে আয়েশ করে। শত জনমের ক্ষুধার্ত লোকের মতো আসার পর থেকেই খেয়ে যাচ্ছে মেয়েটা। তন্নি খাওয়া দাওয়া পছন্দ করে। ত্রিনয় বিরক্তি নিয়ে ফোন হাতে তুলল। এর আগে কোথা থেকে কতগুলো মহিলা দল বেঁধে এলো তার কাছে। ত্রিনয় ফোনটা রেখে দিল। মহিলারা সবগুলোই বেশ বয়স্ক, দাদির বয়সী বোধ হয়। একজন ত্রিনয়ের পাশ ঘেঁষে বসলেন। তার অস্বস্তি হচ্ছে। মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ত্রিনয়ের গলা রসকসহীন। ত্রিনয় সিদ্দিক। আরেকজন জিজ্ঞেস করলেন, তোমার আম্মা আব্বা কি করে? আব্বুর ব্যবসা আছে, আম্মু করেন না কিছু, বাড়িতেই থাকেন। ত্রিনয় বড্ড উসখুস করছে। এখান থেকে পালানোর উপায় কি? তন্নি কি বোকা? এদিকে আসছে না কেন? বউ ছাড়া এই মুহূর্তে সে নিজেকে খুব অসহায় হিসেবে ঘোষণা করলো। উনি আবারও বললেন, কুঠির নাম। তোমার ভাই বোন কয়টা? ত্রিনয় জোর করেও হাসতে পারছে না। তার বাড়িতে তার ভাই বোন মা বাবাও তার সাথে এত কথা বলে না। সে বলল, জি, আমি একা আর 2 বোন। কিসে পড়ে, কতটুকু বয়স জিজ্ঞেস করলে ত্রিনয় এখান থেকে উঠে যাবে। মন স্থির করেছে সে, সহ্য করা যাচ্ছে না। তন্নি খাওয়া বাদ দিয়ে এখানে তাকিয়ে আছে। পাশের মহিলাটা বললেন, মুন্সি জামাই মাস্টার। ত্রিনয় চোখ বুজে ফেলল বিরক্তির চোটে। মাস্টার? কি আজব শব্দ। তন্নি হেসে ফেলল। সে উঠে এগিয়ে এলো, বুঝতে পারলো রেগে যাচ্ছে। সে কাছাকাছি আসার পর শুনতে পেল এক মহিলা ওনার নাতিকে বলছেন, জামাই 2-3 দিন থাকবেই এখানে, পড়া টড়া না বুঝলে আসিস, বুঝিয়ে দেব না হয়। ত্রিনয় নিজের কপালটা আঙুল দিয়ে চেপে ধরল। তন্নি ঠিক করে শব্দ করে হেসে উঠল। তারপর সবাইকে ডিঙিয়ে বলল, তোমরা যাও তো এখন, ওর মাথা ব্যথা করছে। তুমি আমার সাথে এসো। বলার সাথে সাথে সে দাঁড়িয়ে পড়ল। মাথা গরম হয়ে পড়েছে ততক্ষণে। সব থেকে বেশি রাগ আসছে তন্নির ওপর। ওরা চলে যেতেই সবাই বিড়বিড় করলো, তুমি? বাহ। তন্নি ওকে নিয়ে নিজের ঘরে এলো। কারেন্ট চলে গেছে কতক্ষণ হলো। ত্রিনয় হেঁটে এসে বিছানায় বসে ধপ করে শুয়ে পড়ল। তন্নি চলে যেতে নিলেই হাতটা টেনে ধরল। সে পেছনে তাকালে বলল, বাতাস দাও। তন্নি হাত পাখা নিয়ে বসলো। আস্তে ধীরে বাতাস দিতে দিতে হাঁপিয়ে উঠল। ত্রিনয় চোখ বন্ধ করেই আবারও বলল, জোরে।
কারেন্ট এলেও তখন। বন্ধ চোখগুলো দেখে তন্নি পা টেপে টেপে বের হয়ে গেল। ত্রিনয় ধরতে পারল না। ঘর্মাক্ত শরীরে ফ্যানের বাতাসে শরীর জুড়িয়ে এলে চোখ ভর্তি ঘুম নামল তার। সে ঘুমিয়ে পড়ল। তন্নি সেখান থেকে বের হয়ে দিঘির পাড়ে এলো। থই থই জল দেখতে পেয়ে সে বড় লম্বা করে শ্বাস ফেলল। দুটো চোখ মুদে নিল চেনা ঘ্রাণের সংস্পর্শে এসে। দিঘির ওপর দিকে বড় বড় ধানের মাঠ। আধা পাকা ধানের শীষগুলো বাতাসে দুলছে। শিলাদের বাড়ি উত্তর দিকে। তন্নি কয়েকটা পেয়ারা পারল, তারপর গলা ছেড়ে ডাকলো। শিলা, শিলা। শিলা এলে দুই বান্ধবী বহুদিনের স্বভাববশত বসলো গাছের গোড়ায়। তন্নি শিলার কাঁধে মাথা রাখলো। পুকুরের পাড় জুড়েই বাতাস। শিলা সলজ্জিত গলায় বলল। তোর বাসর ঘরের কাহিনী বল। তন্নি জিজ্ঞেস করে। কেন? বল না, তুই না বলেছিলি বললি। তন্নির শরীরে শাড়িটা একটু ঢিলেঢালা করলো। গলাটা তখন পুরোপুরি উন্মুক্ত হলো। শিলা হকচকিয়ে উঠল সেটা দেখে। ব্যথা পাসনি? তন্নি লজ্জা পেয়ে মিনমিন করলো। যা, ব্যথা পাবো কেন? তোর বর এমন রাক্ষস কেন? এভাবে বলবি না, ও কিছুই করেনি জানিস। সবাই আমাকে এত ভয় দেখিয়েছে, অথচ রাতে উনি আমার সাথে কি সুন্দর করে কথা বললেন। আমার কোনো ইচ্ছে আছে কি না, স্বপ্ন আছে কি না, সব জিজ্ঞেস করেছেন। আমি তো আশ্চর্য হচ্ছিলাম ভীষণ। শিলা সন্দেহী গলায় আওড়ায়। তার মানে? তন্নি আটকে দিল। কিছুই না, বোধ হয় রাগটা একটু বেশি। মোহনা বললো কাল, আমি সায় জানালাম, তারপর নড়েচড়ে বসলো। রাগ বেশি থাকার কুফল কি জানিস? ধর কোনোদিন যদি রাগের মাথায় তোর গায়ে হাত তোলে। তন্নি মুখ ভেঙচি কাটে। কেন হাত তুলবে? অপরাধ করলে বোঝাবে, আর না হলে মুখে বলবে। পুরুষ যদি ধৈর্যবান না হয় তাহলে কিসের পুরুষ? যাদের রাগ বেশি তারা বউদেরকে ভালোবাসে। এক আধবার হাত তুলে তারপর ঠিক মানিয়ে নেয় এ নিয়ে বিনিয়ে। তন্নি শ্যাওলা পড়া জলের দিকে তাকালো। কঠিন হলো তার কণ্ঠস্বর। আমাকে লালন পালন করেছে আমার বাবা। আমার বাবা কোনোদিন আমার শরীরে ফুলের টোকাও দেয়নি। ও কেন দেবে? শরীরে হাত তোলা বিষয়টা কতটা জঘন্য তুই ভাবতেও পারিস না। এত ঘৃণ্য ছোঁয়া সহ্য করা যায় না। তারপর আবার ভালোবাসা। ও যদি কোনোদিন ভুলেও আমার শরীরে হাত দেয়, আমি চলে আসবো। মেরে সরি সরি মানার প্রশ্নই আসে না। ভালোবাসলে আমার শরীরে হাত তোলারও প্রশ্ন আসে না। তোর বরকেটা আগে ভাগে বলে দিস। তন্নি আর উত্তর দিল না। কথাগুলো সে বলেছে সেটা বিশ্বাসই হচ্ছে না। জ্ঞানী লোকের সাথে একদিন থেকেই জ্ঞানী হয়ে গেল নাকি? জ্ঞানী লোকের সাথে একদিন থেকেই জ্ঞানী হয়ে গেল নাকি? তন্নি পিঠ পেছনে নিয়ে নিজের ঘরের জানালার দিকে তাকালো। বিছানায় ত্রিনয় বসে, হাতে ওটা কি? তন্নি সেখান থেকে উঠে এলো, বলল। আমি যাই, কালকে আসিস আরেকবার। সে দ্রুত পায়ে এলো। ঘরের ভেতরে ঢুকে দেখলো ত্রিনয়ের হাতে তার খাতা। হাতের লেখার অবস্থা ভীষণ বাজে। ত্রিনয় ওর উপস্থিতি বুঝতে পারল। তন্নি তখন কাচামাচু করছে। লোকটা জিজ্ঞেস করলো। পরীক্ষা দিয়েছিলে? তন্নি মিনমিন করল। রেজাল্ট? বেশি ভালো না। ত্রিনয় ওর দিকে তাকালো চোখ কুঁচকে। কলেজে ভর্তি হলে না কেন? তন্নি অবাক হলো বেশ। মেয়েরা কলেজে যায়, লোকে কি বলবে? লোকে কি বলবে মানে? পড়াশোনা করলে লোকে কিছু বলবে কেন? এ মা, বলবে না? মেয়ে মানুষ এসএসসি পর্যন্ত পড়েছে, এটাই তো বেশি। ওরা আবার ছেলেপেলেদের মাঝে গিয়ে কলেজ পড়বে কেন? ত্রিনয় জিজ্ঞেস করলো। তোমার পড়ালেখার শখ নেই? তন্নি ঘন ঘন মাথা নাড়ল। না। ত্রিনয় শান্ত কণ্ঠে ওকে বলল। আমি ভর্তি করিয়ে দেব মহিলা কলেজে। তন্নি আটকে উঠল, এগিয়ে এলো আরেকটু, অনুনয় করলো। আমি পড়বো না। কেন? ত্রিনয় তাজ্জব হয়েছে। পড়ালেখা কত কঠিন জানো? আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখলেও আর পড়বো না। ত্রিনয় অশান্ত হলো। এটা কোন মেরুর মানুষ? মেয়েরা না পড়ালেখা করতে পাগল? সে বোঝাতে চাইলো ছেলে মেয়ে অশিক্ষিত হোক সেটা তুমি চাও,
তন্নি হাত দুটো আঁকিবুকি করছে। 10 পর্যন্ত কি যথেষ্ট নয়? তুমি তো লেখাপড়া জানোই। তারপর আরেকটু এগিয়ে এসে পাশে বসলো, বাহুতে হাত রাখলো। আমি পড়বো না। ত্রিনয় ওর কোমর জড়িয়ে ধরল। তন্নি আরেকটু গুটিয়ে যায়। কথায় কথায় স্পর্শ। ত্রিনয় চোখে চোখ রাখে। পড়বে না? তন্নি বুকের কাছের শার্ট আঁকড়ে ধরেছে, চোখেই তাকিয়ে উচ্চারণ করলো। না, আরেকবার বলো। পড়বো না। বাকিটা তন্নি উচ্চারণ করতে পারল না। ত্রিনয় ঠোঁট চেপে ধরল ঠোঁটে, রাগের বহিঃপ্রকাশ হিসেবে দলিত মথিত হলো ঠোঁটটা। তন্নির শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু দরজাটার ছিটকিনি আটকানো হয়নি। কি বেসামাল স্পর্শ, নতুন নতুন স্পর্শ। অনুভূতি তন্নি নিতে পারে না। বেশিরভাগ সময় এমন আগুন ছোঁয়ায় সে হাঁসফাঁস করে। তখন রাত হয়েছে। আসমা বেগম বেশ আদর যত্ন করে খাইয়েছেন ত্রিনয়কে। সবাই সবার ঘরে, তন্নিও নিজের ঘরে। ত্রিনয় একটু বাইরে গেছে, ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, কথা বলতে হবে একটু। নূরজাহান এলেন তখন। তন্নি বিছানায় বসে হেসে ডাকলো। এসো সুন্দরী। নূরজাহান ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, জামাই কই? একটু বাহিরে গেছে, বসো তুমি। নূরজাহান পাশে বসলেন। তন্নির মাথায় কাপড় নেই। উনি চোখ কুঁচকে গলাটার দিকে তাকালেন, বুঝতে পেরে দুষ্টুমি করলেন। জামাই রাতে সোহাগ করছে, আদর তো দেখা যায়। তন্নি গলা ঢাকলো না, বুক ফুলিয়ে বলল। তুমি দেখো না। উনি পরপর তার হাতটাও দেখলেন, সেটাতে টেনে নিজের কাছে নিলেন। জিজ্ঞেস করলেন, হাত দাগ কিসের? তন্নির কণ্ঠস্বর নিভু। আমি দেখিয়েছি। জামাইটা কি বেশি ভালা না? বউ ক আমারে। তন্নি গাল ফুলিয়ে নিল। একদিনেই কি বোঝা যায়? রাতে কি হয়েছে সেগুলো ক তুই আমারে। তন্নি হাত নাড়ল মাছি তাড়ানোর ন্যায়। কিছুই হয়নি। ডরে আমার শরীর কাঁপছিল। তোমরা এত ভয় দেখিয়েছ। উল্টো ও আমাকে জিজ্ঞেস করেছে শখ টক, ইচ্ছা টিচ্ছা আছে কিনা, আরও অনেক কথা। তারপর ঘুম। নূরজাহান বোধহয় সন্তোষ হলেন, পুনরায় জিজ্ঞেস করলেন। আর কিছু বলেনি? বলেছে তাড়াতাড়ি বড় হওয়ার কথা বলেছে। উনি এবারে হেসে ফেললেন চট করে। ধৈর্য বেশি দিন থাকবো না, জানি জানি। পুরুষ মানুষের সাথেই তো এত সংসার বছর করলাম। তুই মিলিয়ে নিস আমার কথা। কিসের কথা মেলাবে? ত্রিনয় ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, গিয়ে বসলো নূরজাহানের পাশে। উনি জিজ্ঞেস করলেন উল্টো। নাতনি কেমন আমার? ত্রিনয় মাথা দুলিয়ে বলল, ভালোই, তবে লজ্জা কম। সকালে ঘুমের মধ্যে চুমুক দেওয়ার কারণে কথাটা বলেছে। তন্নি বেশ বুঝতে পারল। নূরজাহান মিটিমিটি হাসলেন। ভালো হয়েছে তোর। আমাগো লজ্জা ভাঙতে 2-3 বছর লাগছিল, সময় বাঁচবে। তারপর তিনি তন্নির দিকে তাকালেন। বউ আজকে আমার সাথে থাকবি? ত্রিনয় তাকিয়ে আছে। তন্নি ফণিতা করল না। এমনিতেও বলেছে ওর নাকি লজ্জা কম। সে শুনিয়ে শুনিয়ে বলল, নতুন বিয়ে হয়েছে কি তোমার সাথে থাকার জন্য? যাও তো। দেখলে বুড়ি, জীবনটা ভীষণ হতাশায় ভরা। খেলে খিদে লাগে না, ঘুমালে চোখে দেখি না। ত্রিনয় বলল। নূরজাহান পাল্টা বললেন, সব ঠিক হয়ে যাবে, একবার শুধু মধু খাও। তুমি বুড়ি সত্যি নির্লজ্জ। দাদা কি তোমার লজ্জাগুলো খেয়েছিল? না, তুই খাইস। খাইস্টার ঘরের খাইসটা পরে না আমার সাথে যাই আমার লাউ গাছটার কাছে। উনি রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন। মৃত স্বামীর নামে কথা শুনতে উনি রাজি না। তন্নি দেখল, কেবল নূরজাহান সঙ্গে থাকলে ত্রিনয় একটু একটু হাসে। সে কল্পনা করে কি এমন হতো দুজনের বিয়ে হলে। তারপর নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। রাতে সে আবিষ্কার করল পাশের লোকটা কেমন যেন। তন্নি ভাবে একটা অপরিচিত অজানা মেয়েকে এরা জড়তা ছাড়া চুমু খায় কিভাবে, তাও চেপে ধরে। তার দম বন্ধ হয়ে যায় যখন দুহাতে জাপটে ধরে ত্রিনয়। বিয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র বন্ধন। এর মতো শক্ত মজবুত বন্ধন সৃষ্টিকর্তা আর কিছুতেই দেননি বোধহয়। দুটো ভিন্ন বিপরীত মেরুর আত্মা কেমন মিলেমিশে একাকার হয়ে যায়, একে অপরের দুঃখে দুঃখী হয়ে যায়।
অথচ তারা একটা সময় একে অপরকে চিনত না, নামটা পর্যন্ত জানতো না, কোনোদিন চোখের দেখাও হয়নি, মুখের কথাও হয়নি। তবুও কেমন হুট করে দুজন সংসারী হয়ে যায়। এক বিছানায় দুদিন থেকেই অভ্যাস হয়ে যায়। মায়ায় মায়ায় মরিয়ে যায় দুটি মন। ভালোবাসায় এসে যায় হুট করে আসা বৃষ্টির মতো। দেখতে হয় তবে থামানো যায় না, উপভোগ করতে হয়, কিন্তু আটকানো যায় না। তন্নি একটু বেশি চঞ্চল, তবে অবুঝ না। ছোট থেকে গ্রামে বড় হওয়ার তাগিদে সংসার জিনিসটাও খুব ভালোভাবে জানে। শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু তন্নি চেষ্টা করবে। প্রথম দিন রোজিনাকে দেখে তেমনটাই মনে হয়েছিল তার। মানুষ ভালো খারাপের মিশেলে তৈরি হয়, আর মানবের এক অলিখিত নিয়ম, তাদের চোখে নতুন মানুষের ভালোটাই আগে ধরা পড়ে। বাড়ি থেকে ফিরে আসার পর তন্নি সংসার করতে চাইছে। নববধূর লাজ স্বামীর হুটহাট ছোঁয়ার সংস্পর্শে গাল দুটো সবসময় লাল থাকে তার। হাঁটতে বসতে এমনকি খেতে গেলেও স্বামীর বেসামাল ছোঁয়া মনে পড়লে ঠোঁট প্রসারিত হয়। গোধূলি নামে শুভ্র গালের জমিনে বাড়িতে দুপুরে ভাত রান্না হয়। সকালের খাবারটা তন্নি নিজে বানিয়েছে আজ। রান্নাঘরে আসার পর রোজিনা আস্তেগের চলে গেছেন। মেয়েটা হাঁপিয়ে উঠলেও সব করেছে, তবে বিপত্তি বাঁধল দুপুরে ভাত রাঁধতে গিয়ে। তন্নি ভাতের মার ফেলতে পারে না। গরম ভাতের মার ফেলতে গিয়ে হাতে পড়েছে অনেকটা। ফর্সা চামড়া টুকটুকে লাল হয়ে ফুলে গেছে। পুড়ে যাওয়ার এত জ্বালা তন্নি পারে না সারা বাড়ি উজাড় করে কাটতে। তার চিৎকারে রোজিনা এসে তাড়াতাড়ি পানি দিয়েছে, মলম দিয়েছে। তন্নির কান্না থামে না। উনি বলেছেন, রাত্রে গিয়ে কত হাত পুড়িয়ে এসো। মেয়েরা একটু শক্ত হতে হয়, আহ্লাদে হলে সংসার করবে কিভাবে? প্রথম দিন ত্রিনয়ের ধমক মনে রেখে তন্নি কিছু বলল না। শাশুড়ি মায়ের কাছ থেকে আরেকটু যত্ন সে আশা করেছিল, পেল না। কষ্টের তোপে সবার আগে মনে পড়ল মায়ের কথা। মা থাকলে কয়েক মাসের জন্য রান্নাঘরের কাছে যাওয়ার জন্য দিতেন না। মায়ের মতো অনেকেই হয়, কিন্তু মা হয় না। যত্ন করে মলম শাশুড়ি মাও লাগায়, কিন্তু মায়ের মতো মাথায় হাত বোলায় না, বলে না এখানে আর আসিস না, হাত পুড়েছে, একটু শুয়ে থাক। মা হয় মা, যার সাথে তাবৎ দুনিয়ার কারো তুলনা হয় না, বাবারও না। ত্রিনয় বাড়িতে আসে 3টার দিকে। তন্নি রান্নাবান্না শেষ করে গোসলের পর শুয়ে আছে, শরীর কাঁপছে, বোধহয় জ্বর আসবে। কয়েকটা দিন ধরে এত ঘুম পায়, সে অর্ধেক জাগ্রত অর্ধেক ঘুমন্ত। ত্রিনয় ঘরে ঢুকলো শব্দ করে। তন্নি হুড়মুড়িয়ে উঠে বসলো। ত্রিনয় তাকালো তার দিকে, চোখ দুটো লাল। ত্রিনয় ঘড়ি শার্ট কিচ্ছু খুলল না। লক্ষ্য করে দরজার কাছে থেকে দ্রুত পায়ে এগিয়ে এলো, বসলো বিছানায়। ওর গাল আঁকড়ে ধরল। কি হয়েছে? চোখ লাল কেন আফরোজা? অভিমান গাঢ় হলে মেঘ হয়ে যায়, সেখানে আরেকটু মেঘ জমলে যেমন বৃষ্টি শুরু হয়, তেমনভাবে তন্নি কেঁদে উঠল। একটা হাত কাঁথার নিচে, অপর হাতটা দিয়ে সে ত্রিনয়ের পিঠ আঁকড়ে ধরল, বুকে মাথা চেপে রাখল। শরীরটা দুলে উঠল তার। ত্রিনয় পিঠে মাথায় হাত বোলায়, অশান্ত কণ্ঠে ফের জিজ্ঞেস করে, বলো, কেউ কিছু বলেছে? আম্মু বলেছে কিছু? তন্নি মাথা নাড়ে। ত্রিনয়ের শরীরটা ঘরমাক্ত, দারুণ একটা পুরুষালী সুবাস। অল্প কয়েকদিনেই তন্নির প্রিয় হয়ে যাওয়া একটা সুবাস। সে কাঁথার নিচের হাতটা সামনে আনলো। ত্রিনয় চোখ বুজে ফেলল। বুঝেছে সে। তারপর হাতটা ধরল। পাশের ড্রয়ার থেকে মলমের কৌটা নিয়ে একটু একটু করে লাগিয়ে দিল ফু দিয়ে দিয়ে। তার বুকে তন্নি মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। সে আরেকবার ফুপিয়ে উঠল। জ্বলছে? ত্রিনয় বিন্দুমাত্র বিরক্ত হয় না। তার মুখটা গরমের কারণে লাল হয়েছে। সে আরেকটু যত্ন করে সেটা লাগিয়ে দিল। তন্নি যত্ন বোঝে না, উদ্বিগ্ন মুখ চেনে না, কিন্তু এই মুহূর্তে ত্রিনয়কে ঠিক মায়ের মতো আপন মনে হয়, যাকে কিচ্ছু বলতে হয় না, জানতে হয় না। স্বামী আপন, ঠিক ততটাই আপন যতটা আপন হলে মেয়েরা দুঃখ ভুলে যেতে শিখে যায়, চোখের অপর পাশে কান্না রেখে হাসতে শিখে যায়। মলম লাগানো শেষ হলে ত্রিনয় ওর দিকে তাকালো। তখনও বুকে পড়ে আছে। সে হাতটা ঠোঁটের সামনে নিয়ে ঠোঁট ছোঁয়ালো, চেপে রাখলো বহুক্ষণ।
তন্নি গুটিয়ে গিয়ে গলাটা আর একটু শক্ত হাতে জড়িয়ে ধরে, বুকে ঢুকে যাওয়ার চেষ্টা করে। ত্রিনয় ঠোঁট সরালো। কাজগুলো করার ইঙ্গিত বুকের কোথাও থেকে আসছে, নইলে এসব সম্পর্কে ত্রিনয় সম্পূর্ণ অনবগত, অনভিজ্ঞ। সে বিছানায় হেলান দিল, তন্নির মাথায় হাত রেখে বলল, ঘুমাও। তন্নি মুখটা উপরে তুলল। তুমি ওয়াশরুমে যাবে না? শার্টটা খোলো, ঘড়ি। ত্রিনয় আটকে দিল। মন চাচ্ছে না এখন, ঘুমাও তুমি এখানেই, আম্মু বলেছে কিন্তু। তন্নি ভাঙা গলায় বলল, এতটুকু পড়লে কিছু হয় না, মেয়েদের এত আহ্লাদি হতে হয় না। ত্রিনয় শুনল, তারপর আদেশ করল। ঘুমানোর চেষ্টা করো। কথা শেষে সে ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটটা কপালেও গেছে। ত্রিনয় কি করবে বুঝতে পারছে না। কি করা উচিত? খারাপ লাগছে, অসম্ভব খারাপ। তন্নির হাতে দাগটা হওয়ার কথা ছিল না, তবুও হয়েছে। সম্পূর্ণ দাগহীন একটা মেয়ে তার কাছে এসে 2 দিনেই হাত পুড়িয়ে ফেলেছে। দোষটা ত্রিনয়ের। স্ত্রীকে সুরক্ষা দিতে অপারগ হয়েছে সে। বিষয়টা ভীষণ লজ্জাজনক। নিজের কাছে নিজের ছোট হওয়া, অথচ তার উচিত ছিল মেয়েটাকে পুতুলের মতো আগলে রাখা। নারীরা নরম হয়, কোমল হয়, তাদেরকে বুকে রেখে সংসার শেখাতে হয়, হাতে হাত রেখে দুঃখ শুষে নিতে হয়। ত্রিনয়ের মন চাইছে পোড়ার দাগটুকু নিজের হাতে নিয়ে নেওয়ার। সে অধৈর্য হাতে ফোন তুলল। ভীষণ অপরাধবোধ কাজ করছে ভেতরে ভেতরে। কল রিসিভ হলো কয়েক মিনিট পর। অপর পাশের জন্য কিছু বলতে পারল না। সে বলল, আঙ্কেল একটা কাগজের বুড়ার হালিশ কর তাড়াতাড়ি আজকের ভিতরে। তারপর আরও 3 জনকে ফোন দিল। সবাইকে একই কথা বলল পরপর। তন্নি ততক্ষণে ঘুমিয়ে গেছে। ত্রিনয়কে শুয়ে দিল আস্তে করে। তারপর নেমে এলো নিচে। রোজিনা সোফায় বসে আছেন। ছেলেকে একই পোশাকে নেমে আসতে দেখে তিনি ভ্রু কুঁচকে তাকালেন। ত্রিনয় নেমে এসে পাশে বসল। উনি জিজ্ঞেস করলেন, কিরে বাবা, ফ্রেশ হলি না? খাবি না? ত্রিনয় সোফায় মাথা রাখল। নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করল। তোমাদের বৌমার হাতে পড়েছে। উনি একটু ইতস্তত করলেন। হ্যাঁ, তোর বউ হাতের মার ফেলতে পারে না, সেটা আমাকে বলবে তো? তুমি কোথায় ছিলে? ঘরে। ত্রিনয় চোখ বন্ধ করল। মাকে কি বলবে সে? তার জীবনের প্রথম নারী তার মা। বউকে পেয়ে মায়ের সাথে খারাপ ব্যবহারের কোনো মানে হয় না। তাই সে শান্ত কণ্ঠে আওড়ালো, কদিন হলো বিয়ে হয়েছে, এখনই তুমি একা একা রান্না করতে দিয়েছো আম্মু? তোমাকেও আম্মু তোমাকেও তো বুঝতে হবে। আজকে তুমি ওকে যেভাবে ট্রিট করবে, কালকে ও নিজেকে তোমাকে সেভাবে ট্রিট করবে। আমি কিছু বললে মুখের ওপর তোমার করা কাজকর্মের হিসাব দিয়ে দেব। আমি ওর মুখে তোমার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য শুনতে চাই না মা। তিনি গলা এগিয়ে জিজ্ঞেস করলেন। তন্নি কিছু বলেছে? ত্রিনয় সামনে তাকালো চোখ মেলে। শরীর ধুলোবালিতে চুলকাচ্ছে। সে হাত দিয়ে গলার টাই ঢিলে করল। বলেনি? হাত পড়ে যাওয়ার পর একবার ওর মাথায় হাত বুলিয়ে দেওয়া উচিত ছিল তোমার। আফরোজাকে আমি ততটুকু চিনেছি, রিপিট, আফরোজাকে আমি ততটুকু চিনেছি, আপন করে নিলে ও নিজেও আপন করতে জানে। যতটুকু সে আমার সামনে কেঁদেছে, ততটুকু তোমার সামনে কাঁদা উচিত ছিল। তুমি এখনো ওর প্রিয়তে যাওনি। লোক প্রিয় মানুষ ছাড়া কারোর সামনে কাঁদে না। রোজিনা উত্তর দিলেন না। ছেলেকে ওনার চেনা আছে, কথায় কথা বাড়বে। এখন শান্ত আছে, তারপর হুট করে রেগে যাবে। উনি এগিয়ে এসে শরীর ঘেঁষে বললেন, বাহুতে হাত রাখলেন। আচ্ছা বাবা, যা ফ্রেশ হয়ে আয়, আম্মু খাবার দেই। বৌমা ঘুমোয়? হ্যাঁ, আমার ভালো লাগছে না, বিয়ে করা উচিত হয়নি। হাত পোড়া দেখে অপরাধ বোধে মরে যাচ্ছি। আমি কাজের জন্য মহিলা খুঁজছি, পেয়ে গেলে উনি আসবেন। রান্না বান্না তোমার করতে হবে না, আফরোজাই করবে। যিনি আসবেন তিনি শুধু সাহায্য করবেন, এ নিয়ে কোনো কথা বলবে না। আমি ঝামেলা চাচ্ছি না। ওকে বিয়ে করেছি আমি, আগলে রাখার দায়িত্ব আমার। বউ সে আমার, কাজের লোক না। ত্রিনয় উপরে চলে এলো।
তন্নি তখনও বেশ ঘুমিয়ে আছে। সে তাকিয়ে থাকতে থাকতে গিয়ে ঘাট ঘেঁষে বসলো। তার বউটা কত সুন্দর দেখতে। ওর নানি বলতো, তুই একটা সুন্দর বউ পাবি। ত্রিনয় পেয়েছে এবং অল্প কয়েকদিনেই কেমন একটা টান এসে পড়েছে। কি সুন্দর পুতুলের মতো দেখতে। এই মেয়েকে সে ধমক দিবে কিভাবে? শুধু মায়াবী মুখটার দিকে তাকিয়ে সে নিজেকে এখনও আটকে রেখেছে। চোখ দুটো কি সুন্দর, লম্বা চুল। তন্নির চুলগুলো ত্রিনয়ের খুব পছন্দ। সেগুলোর ঘ্রাণটা দারুণ। ত্রিনয় কয়েকটা চুল মুঠোতে তুলে নাকের কাছে নিল। তারপর আরেকটু এগিয়ে ফের কপালে চুমু খেলো। প্রেম, প্রণয়, ভালোবাসা এত তাড়াতাড়ি সম্ভব না। ওর ক্ষেত্রে সম্ভব হয়েছে শুধু বিবাহের জোরে। বিয়ের এতটাই শক্তি, হালাল যে তাই। বিকেলে ত্রিনয় বের হয়েছিল। তন্নির ঘুম ভেঙেছে সন্ধ্যায়। রোজিনা এসে বারবার জিজ্ঞেস করছেন খারাপ লাগছে কিনা, জ্বর এসেছে কিনা। তন্নি অবাক হলো কতক্ষণ, তারপর মিষ্টি করে হাসলো, আবদার করলো, আমার চুলগুলো আঁচড়ে দেবে আম্মা? রোজিনা হাসি মুখে এগিয়ে এসেছেন। বহুক্ষণ বউ শাশুড়ি বেশ কথাবার্তা চালিয়ে গেছেন। খেতে বসার সময়ও ত্রিনয় আসেনি। তন্নি সবার সাথেই খেতে বসলো। ত্রিনয় রাতে খাবে না। বিকেলে একটা মহিলা এসেছিল, তন্নি শুনেছে। উনি কাল থেকে তন্নিকে সাহায্য করবে রান্নাবান্নায়। সে খুব খুশি হয়েছে শুনে। খেতে খেতে জুই বলল, ভাবিকে ভাবির আব্বু কত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? তন্নি উত্তর দিল না। সবার সাথে কথা বলা ভালো লাগে না। রাত হয়ে গেছে। ত্রিনয়ের আসার খবর নেই। সে ঘরে এলো। রোজিনা বেনি বেঁধে দিয়েছেন ফিতে দিয়ে। লাল সবুজ ফিতেগুলো লম্বা বেনির আগায় ঝুলছে। সে আয়নার সামনে দাঁড়ালো। মুখে ক্রিম দিতে দিতেই ত্রিনয় এসে পড়ল। তন্নি দেখেও কথা বলল না। ত্রিনয় ঢুকেই আগে জিজ্ঞেস করলো, হাতের জ্বলনি কমেছে? বলতে বলতে একটা ছোট প্যাকেট রাখলো বিছানায়। তন্নি মাথা নাড়ল। ত্রিনয় ওয়াশরুমে ঢুকতেই সে দ্রুত পায়ে বিছানার কাছে এলো। প্যাকেট হাতে নিয়ে ছিঁড়ল সেটা। দুমুঠো চুড়ি, সোনালি আর সবুজ রঙের সিলভারের চুড়ি। তন্নি হা হয়ে গেল। সেগুলো নিয়ে বুকে চেপে ধরল। চুড়ি তার ভীষণ প্রিয়। পেছন থেকে কেউ ওর বেনিটা টেনে ধরল। চুলকে কি খাইয়েছো? তন্নি চুড়িগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, কিছু খাওয়াতে হয় না, এমনিই বড় হয়। ত্রিনয় আরেকটু কাছে এসে বেনিটা দিয়ে ওর গলায় প্যাচ দিল। তন্নি হাতে ধরল। ত্রিনয় জিজ্ঞেস করে, মেরে ফেলি? তন্নি ভয় পায়। কেন? ছাড়ো, ব্যথা পাচ্ছি। ত্রিনয় একটু হেসে ছেড়ে দিল। বসলো বিছানায়। তন্নি সোনালি চুড়িগুলো দেখিয়ে বলল, আমার জন্য? পছন্দ হয়েছে? তন্নি আপ্লুত হলো। এসে কথাবার্তা ছাড়াই ত্রিনয়ের কোলের ওপর বসলো। চুড়ি আমার ভীষণ প্রিয়, কিন্তু এইগুলো থেকে বেশি সুন্দর রেশমি চুড়ি। রেশমি চুড়ি পাওয়া যায় না? ত্রিনয়ের দুটো হাত পেছনের দিকে বিছানায় ভর দেওয়া। সে বলল, আমি রেশমি চুড়ি চিনি না। এগুলো কথা একজন বলল, মেয়েরা নাকি গিফট পেলে খুশি হয়। কাঁচের চুড়িও চেনো না? সেগুলোই রেশমি চুড়ি। আমি এইগুলো পরি। ত্রিনয় চুড়িগুলো হাতে নিল। তন্নির চোখ মুখ ভীষণ উজ্জ্বল। বিয়ের পর এতটা হাসতে এখন পর্যন্ত সে দেখেনি। কেবল কয়েকটা চুড়ি দেখে এত উল্লাসের কি আছে? সে কোমর ধরে পাশে বসিয়ে দিল। প্রথমে সবুজ চুড়িগুলো মুঠোয় রাখলো। তারপর একে একে সবগুলো চুড়ি ধীরে ধীরে পরিয়ে দিল। তন্নি তাকিয়ে থাকে সম্পূর্ণ সময়। ত্রিনয়কে সে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। প্রেমে পড়েছে। ফর্সা হাতে সবুজ চুড়িগুলো চকমক করছে। ভীষণ মানিয়েছে। হাতটা তুলে আরও একবার ঠোঁটে ছোঁয়ানোর মনোবাসনা ত্রিনয় বহু কষ্টে দমিয়ে রাখল। উকি দিয়ে বাইরে তাকালো সে। চারটা পরিপূর্ণ না হলেও বেশ অনেকটা। সে জিজ্ঞেস করলো, ছাদে যাবে? তন্নির তেমন আগ্রহ নেই। ত্রিনয়ের সাথে থাকতে পারবে ভেবে সে রাজি হলো। কি এমন আছে ছাদে? একসাথে চাঁদ দেখলেই বা কি হয়? তন্নি সে রহস্য আজ ভেদ করেই ছাড়বে। ত্রিনয় আরও কিছুক্ষণ হাতগুলো নেড়ে চেড়ে দেখে, মাথায় আঁচল তুলে দিল। বধূ বধূ দেখতে লাগছে তাকে। বিয়ের পর থেকে তন্নি শাড়ি পরে। তার ভালো লাগে। আজকাল আরেকজনকেও বেশ ভালো লাগে।
ত্রিনয়কে। বিকেলের যত্নটুকু তন্নি আজীবন মনে রাখবে, কখনো ভুলবে না। আকাশ জুড়ে আজ অর্ধ গোলাকার চাঁদ, কৃষকের হাতের ধান কাটার কাচের ন্যায় দেখতে। নিশুতি রাত আশেপাশে, বাড়ির পেছনে কতগুলো বড় বড় গাছ, কাঁঠালের, মেহগনির। ছাদ থেকে কিশোরগঞ্জের সদর দেখা যায় একটু আধটু। দোতলা বাড়ির উচ্চতা বেশি না, ফলে গরু দয়ালের মাঠ দেখা যায় না, কেবল কয়েকটা ব্রিজ চোখে পড়ে। তন্নির পরনে একটা কলাপাতা রঙের শাড়ি, ত্রিনয় পরেছে কালো টি শার্ট। দুজন যখন ছাদে এলো তখন 11টার বেশি সময়। বাড়ির কেউ জেগে নেই, চারপাশটা বড্ড নীরব। ছাদের উপর পাশে বসার জন্য একটা দোলনা। তন্নি চুপচাপ আশপাশ দেখছে। এ কয়েকদিনে ছাদে বেশি একটা আসা হয়নি, ঝুমঝুম করছে সবকিছু। তন্নি তবুও ভয় পায় না, পাশে ত্রিনয় আছে যে। ত্রিনয় দোলনায় বসলো না, তন্নিকে বাহুতে জড়িয়ে ছাদের এক পাশে দাঁড়ালো, কানের কাছে ফিসফিস করলো। একবার চাঁদ দেখো। কথা শুনে তন্নি উপরে তাকালো।
হুম